উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু। ১০ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। টিকা নিয়ে তদন্ত, ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। ২৮২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকার প্রধানের, জানালেন তথ্যমন্ত্রী। এবার বাড়ছে বিদ্যুতের দাম। ১ জুন থেকে ৩২% মূল্য বৃদ্ধির আবেদন। বুধবার থেকে গণশুনানি। অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উপায় খোঁজার তাগিদ বিশ্লেষকদের। দুর্নীতির আখড়া ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয়। শিক্ষক নিয়োগ থেকে পরিচালনা ব্যয়, পদে পদে অসৎ উপায় অবলম্বন। নিরীক্ষা অধিদপ্তরের হাতে ৬০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ। এবং পটুয়াখালীতে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেয়া হচ্ছে পাসপোর্ট। দালালের দৌরাত্মে অতিষ্ঠ সেবা গ্রহীতা। জনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা বাড়তি আদায়ের অভিযোগ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি ১৫০০-র বেশি। শুরুতে টিকা দেয়া ৩০ উপজেলায় আক্রান্ত শূন্যে নেমেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে ২ মাসে বিপর্যস্ত অবস্থায় হাম পরিস্থিতি। এই সময়ে মৃত্যু ছাড়িয়েছে ৪৫০ আর আক্রান্ত প্রায় ৬০,০০০। হাম প্রাদুর্ভাবের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা। জনসচেতনতা বাড়াতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। সেমিনারে উঠে আসে হাম পরিস্থিতির চিত্র। এ সময় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল করা এবং পিআইসিইউ সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলোচনা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা নিয়েও। কিউডেঙ্গা ইজ এ ডেঙ্গি ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন দেশ এটি ব্যবহার করছে, প্রায় ৪১টির মতো দেশ। আমাদের দেশে ব্যবহার করা যায় কি যায় না সেটি নিয়ে একটি হাইলি এম্পাওয়ার্ড অ্যান্ড টেকনিক্যাল কমিটি করে বিবেচনা করা যেতে পারে। শিশুদের আসলে ঢাকায় আনতে আনতে তাদের অবস্থা আরো অনেক কাহিল হয়ে যায়। এজন্য ফিল্ডে হাসপাতাল খোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। ৩০ উপজেলায় হামের রোগে শূন্যে নেমে এসেছে দাবি করে মন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে। অ্যান্টিবডিটা আমরা আগামী ১০ দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। হাম সহ যে কোনো সংক্রামক রোগ নির্মূলে চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামের টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সব উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার আদেশ। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। হাম ও উপসর্গে প্রাণ গেছে ৪৫০-র বেশি শিশুর, আক্রান্ত ৬০,০০০। এই প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখার কথা বারবার উঠে আসছে। এই ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার সহ ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো, হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে ডক্টর ইউনূস সরকারের সব কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশ দেবেন উচ্চ আদালত। এ সময় হামের টিকার ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। অন্যদিকে বিদেশি মোবাইল ফোন কোম্পানি ও ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এসব রিটের ভবিষ্যতের উপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপের বৈধতা। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে সরকারের কাছে সুরাহা চায় সম্পাদক পরিষদ। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গণতান্ত্রিক আচরণ অব্যাহত রাখলে সরকারকে সহযোগিতা করবেন তারা। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সচিবালয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির সহ সম্পাদক পরিষদের নেতারা রোববার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। খুবই আন্তরিকতার সঙ্গে উনি এটা গ্রহণ করেছেন। 284 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার কথা উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। নিউজ সম্পাদক জানান, গণতান্ত্রিক মিডিয়া গড়তে সম্মত হয়েছেন সরকার প্রধান। গণতান্ত্রিক আচরণ অব্যাহত থাকলে সরকারকে সহযোগিতা করবে সম্পাদক পরিষদ। আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে, অনেকগুলো বিষয়ে যে রিভিউ করা দরকার, সেগুলো তিনি সম্মত হয়েছেন। সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় ধন্যবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। হস্তক্ষেপ সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে। আগামী 26 মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। 27 মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন মুসলমানরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির রাজকীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী 27 মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ঈদের আগের দিন 26 মে অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মসজিদুল হারাম ও মসজিদে নববীর খবর প্রকাশকারী নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হারামাইন তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে। ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতেই সৌদি আরব হজ ও ঈদের দিনক্ষণ নির্ধারণ করে থাকে। সৌদি আরবের পাশাপাশি ওমানও আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়। এর আগে তিউনিশিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা জানায়। একইভাবে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। এই চাঁদ দেখার মাধ্যমেই হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তার নির্ধারণ করা হয়। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। 20 মের মধ্যে দায়িত্ব অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের মূল ফটকে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান আন্দোলনকারীরা। এ সময় উপাচার্য ডক্টর কামরুল আহসান জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। দায়িত্বে অবহেলায় জড়িতদের চিহ্নিত করে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবে তদন্ত কমিটি। গত 12 মে রাতে ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় অজ্ঞাত এক বহিরাগত। শিক্ষা প্রতিষ্ঠান নাকি অর্থ লোপাটের কারখানা, অভিযোগ উঠেছে। শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির যোগসাজশে হাতিয়ে নিয়েছে প্রায় 600 কোটি টাকা। অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ হয় 650 শিক্ষকের। শুধুমাত্র মেরামতে ব্যয় 436 কোটি টাকা, যার কোনো হিসেবই নেই। একাডেমিক উন্নয়ন বাবদ আত্মসাৎ করা হয় প্রায় 85 কোটি টাকা। বিজ্ঞাপনে খরচ 4 কোটি টাকা আর মুদ্রণে ব্যয়
11.5 কোটি টাকা। সম্প্রতি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে মণিপুর উচ্চ বিদ্যালয়ের এমন ভয়াবহ অনিয়ম জালিয়াতির তথ্য। প্রতিষ্ঠান প্রধান বলছেন এর সবই হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। আব্দুল্লাহ শফির প্রতিবেদন। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির 6টি শাখায় প্রায় 30,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন। পড়ালেখার আড়ালে যেন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি, এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা প্রায় 600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে ভয়াবহ আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বিধি বহির্ভূত ভাতা প্রদানের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 6টি শাখার কেনাকাটা, বেতন ভাতা, উন্নয়ন ব্যয়, বিল্ডিং নির্মাণ, শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ, ঋণ জটিলতা, কর ফাঁকি সহ নানা অনিয়ম হয়েছে প্রতিষ্ঠানটিতে। মণিপুর উচ্চ বিদ্যালয়ের 6টি ক্যাম্পাসের 12টি শিফট চালু আছে। এর মধ্যে 4টি শিফটের অনুমোদন আছে, বাকি 8টি শিফটের অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এই শাখা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভর্তি, ক্লাস কার্যক্রম পরিচালনা এবং টিউশন ফি আদায় করা হচ্ছে। বিধি লঙ্ঘন করে এসব ক্যাম্পাসে প্রায় 6 শতাধিক শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের একাডেমিক উন্নয়ন ভাতা ও নগর ভাতা দেওয়া হয়। এই দুই খাতে প্রায় 88 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ফেরত এনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ডিআইএ। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে 230 কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। তবে সেই অর্থ কী কারণে নেওয়া হয়েছে বা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে সরাসরি কথা বলেননি। তবে তিনি জানান এসব দুর্নীতির সবই হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের সময় না ভাই, আমি তো নতুন হয়েছি 8 মাস। না আমাদের সময় না ভাই, আমাদের এর আগের সময় আওয়ামী লীগ আমলে। এটা হলো 5ই আগস্টের আগ পর্যন্ত। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে প্রতিবেদনটি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন তারা। মণিপুরের পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত যে কাজ সেটা প্রায় একদম শেষের পর্যায়ে। খুবই শীঘ্রই এটার রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। এটা তো কনফিডেন্সিয়াল, এখন রিপোর্ট প্রকাশ হওয়ার পরে আপনি সবই জানতে পারবেন। তবে এসব অনিয়ম রোধে প্রতিষ্ঠানটির 6টি শাখা ক্যাম্পাসকে 6টি আলাদা স্কুলে রূপান্তরের সুপারিশ করতে পারে ডিআইএ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ঘাটতির সমন্বয়ে বছরে 2বার বিদ্যুতের দাম বাড়াতে চায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের আবেদন করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 32% পর্যন্ত গড় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। আর এসব আবেদনের উপর বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটর কমিশন। তবে বিশেষজ্ঞরা বলছেন গ্রাহকের উপর দাম বৃদ্ধির বোঝা চাপিয়ে নয়, বরং অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের উপায় খুঁজতে হবে। ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়ার রবিনের রিপোর্ট। জ্বালানি তেল, এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থবছরে 62,000 কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর 21% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকেই কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। এখন যা অবস্থা, ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, তো এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের হাতে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ 32% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। পাশাপাশি ডিমান্ড চার্জ সহ বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বিতরণ প্রতিষ্ঠানগুলো। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ মানুষ। এমনি তো সব জিনিসের দাম বেশি, এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বেড়ে যায় সেটা ভালো হবে না। সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর, তাই না? গ্যাস বাড়াচ্ছে, বিদ্যুতের বিল বাড়াচ্ছে। আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা।
প্রত্যেককে এগুলোর উপরে নির্ভরশীল, এগুলোর দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। এটা একটা কৌশলগত পণ্য, এটার সাথে আমাদের উৎপাদন খরচ, এটার সাথে ভোক্তা কল্যাণ বিভিন্ন বিষয় জড়িত। সেই জন্য এটা কিভাবে আমরা প্রথমত সাশ্রয়ীভাবে আমরা উৎপাদন করতে পারি, সেটা আমাদের তো অনেক অপচয়ও হয়, আমাদের অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয় ইত্যাদি হয়, এগুলোও আমাদের কমাতে হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এগুলো তো সব কিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। যে ব্যয় দেখানো হচ্ছে সে ব্যয় তো ন্যায্য যৌক্তিক নয়। এটা পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে, মুনাফা কমিয়ে আপনি ন্যায্য যৌক্তিক ব্যয় ও মুনাফা নির্ধারণ করেন। সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এই অবস্থায় আরও এক দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। মানবাধিকার কমিশন যেন নখদন্তহীন না হয় সে বিষয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। নতুন আইনে মানবাধিকার কমিশন ও গুম কমিশনের রিপোর্ট পুনঃবিবেচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। রোববার বিকেলে সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভায় তিনি একথা বলেন। সর্বশেষ গুম আইনে গুম নির্যাতনে জড়িতদের কারাদণ্ডের বিধান ছিল অনধিক 10 বছর। নতুন আইনে দণ্ড সর্বনিম্ন 10 বছর 120 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম আইন নিয়ে অংশীজন সভায় এমন নানা বিষয় তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তি ও পরিবারের জন্য কাজ করা সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে গত 15 বছর মানবাধিকার কমিশনের ইতিবাচক ভূমিকা না পাওয়ার আক্ষেপ করেন। আমাদের সত্য জানার যে অধিকার গুম সংক্রান্ত আইনে এখন আসছে, এগুলো খুব আর্জেন্ট আমাদের জন্য, যারা ভিকটিম প্ল্যাটফর্ম, যারা বাংলাদেশে এখনো অপেক্ষা করে আছে জানার জন্য। স্বামী ইলিয়াস আলীর গুম হওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের বিচার পাইয়ে দেওয়ার আকাঙ্ক্ষায় রাজনীতিতে আসার কথা উল্লেখ করে সংসদ সদস্য তাহসিনা রুশদি অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গুম কমিশনের কাজের কোনো অগ্রগতি না পাওয়ার অভিযোগ করেন। ভবিষ্যতে এই গুম আর কখনোই বাংলাদেশের জন্য এটা বাংলাদেশ থেকে চিরতরে যাতে নিষিদ্ধ হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। তবে যে গুম আইনটা হচ্ছে, যেটা সম্ভবত যেটা হচ্ছে প্রতিকার এবং প্রতিরোধ, এরকম একটি বিষয় কথা বলা আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যারা আগে গুম হয়ে গেছে, আগে যারা গুম হয়েছে তাদের বিষয়টা কি? ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানান। The new National Human Rights Commission meets international standards, particularly those related to independence. Our support can continue beyond the legislative phase through technical assistance, institutional strengthening, and sustained engagement with relevant partners, including civil society and human rights defenders. অংশীজনদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নতুন আইনে মানবাধিকার কমিশনকে নখদন্তহীন অবস্থা থেকে কার্যকর ভূমিকায় ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আগের আইনে হিউম্যান রাইটস কমিশনের ওয়াইড টাইম ফ্রেম দেওয়া ছিল, আমরা প্রত্যেকটি স্তরে টাইম ফ্রেমটা রেখে দিয়েছি। হিউম্যান রাইটস কমিশন একটা সিদ্ধান্ত দিয়ে দিলে দ্যাট উইল বি চূড়ান্ত, তাদেরকে আরেকটা রিভিউ করার জন্য সুযোগ রেখেছি। হিউম্যান রাইটস কমিশন যে কাজ করবেন এই পিস অফ ডকুমেন্ট আমরা এটাকে অ্যাডমিসিবল এভিডেন্স হিসাবে ডিফাইন করার চেষ্টা করেছি, সো দ্যাট এইটার নখদন্তহীন কোনো প্রতিষ্ঠান না হয়। জবাবদিহি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা দরকার বলেও জানান মন্ত্রী। থেকে আমরা এখানে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশে এসেছে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির পরিচিত মুখ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ রোববার বনানী থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত 3 দফা জানাজায়
কারিনার প্রতি শেষ শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। একজন বাবার কাছে এর চেয়ে বড় শোক আর কি হতে পারে। ভারাক্রান্ত হৃদয়ে এভাবেই বিমানবন্দরে একমাত্র কন্যা কারিনা কায়সারের মরদেহ গ্রহণ করেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ে ব্যর্থ হয় চিকিৎসকদের সব প্রচেষ্টা। সবাইকে কাঁদিয়ে লিভার জটিলতায় না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা কারিনা। তার মরদেহ দেশে পৌঁছালে শোকে স্তব্ধ হয়ে পড়ে পরিবার, স্বজন আর সহযোদ্ধারা। রোববার বনানী ডিওএইচএসে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয় কারিনার প্রথম জানাজা। অংশ নেন পরিবারের সদস্য, স্বজন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। সন্তানের জন্য সবার কাছে দোয়া চান কারিনার বাবা মা। ভুল চিকিৎসায় যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় সে আক্ষেপ ছিল স্বজনদের কণ্ঠে। এটা এফেক্টেড হলে এটা লিভার ফাংশন 60 to 70% প্রথমেই ড্যামেজ হয়ে যায়। এটা আমি জানতাম না। আমরা এটা প্রথম দিনে জানানো ছিল যে বাংলাদেশে এটার কোনো অপারেশন হয় না, কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কোনো সার্জন নাই, ডাক্তার নাই, এগুলো তো বলে নাই। আমাদের প্রথম দিনই বলা উচিত ছিল। রাত 8টায় বনানী জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানেও নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি অংশ নেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। কারিনার জন্য দোয়ার পাশাপাশি ভুল চিকিৎসার অভিযোগে সুষ্ঠু বিচার চান তারা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। আমরা সেই মহান গফুরুর রাহিমের দরবারে তার মাগফিরাতের জন্য দোয়া করি। আমরা দেখছি যে হায়েনার মতন আওয়ামী লীগগুলো উল্লাস করছে, তো এটা খুবই দুঃখজনক। তারা এখনও নিজেরা অনুতপ্ত হয় নাই, এর মধ্যেই অনুতপ্ত হওয়ার বদলে উল্টো তারা বাংলাদেশের মানুষের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। রাত 10টায় মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাই আগস্ট আন্দোলনে সতীর্থদের শেষ বিদায়ের আয়োজনে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ শেষবারের মতো বিদায় ও শ্রদ্ধা জানান তাকে। সোমবার সকাল 7টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় অনুষ্ঠিত হবে চতুর্থ দফার জানাজা। এরপর নানা বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কারিনা কায়সার। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে হত্যার 2.5 বছর পর 6 জন গ্রেফতার হয়েছে। উদ্ঘাটন হয়েছে হত্যার আসল রহস্য। রোববারে তথ্য নিশ্চিত করেন পিবিআইয়ের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ। তিনি জানান 2023 সালের 9 নভেম্বর রাতে বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করে 50,000 টাকা ছিনিয়ে নেয় আসামিরা। ঘটনার 2 দিন পর পুকুর থেকে আতিকুলের লাশ উদ্ধার হয়। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত 13 মে ফতুল্লার আলীগঞ্জ বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি শান্তকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে 17 মে অপর 5 আসামি আহাদ আলী, রুবেল, আশিক, জুম্মান ও জাহিদ হাসান শুভকে গ্রেফতার করে পুলিশ। নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেলে শহরের আল্লামা ইকবাল রোড থেকে শুরু করে গলাচিপার রূপারবাড়ি এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। র্যাবের অভিযানের পর মাদক বিক্রির রাস্তায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। র্যাব জানায় মাদক বিক্রি সহ দেশীয় অস্ত্রের মজুদ রয়েছে এমন তথ্য পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয় সাব্বির আলম ও রাব্বি নামে 3 যুবককে। গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক বিক্রেতা এবং তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল মহানগরী। এপ্রিল ও মেতে সহস্রাধিক ভাসমান দোকান উচ্ছেদ ও ফুটপাত দখল মুক্ত করেছে সিটি কর্পোরেশন। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তবে ভাসমান ব্যবসায়ীদের জীবিকার কথা চিন্তা করে তাদের পুনর্বাসনের পরিকল্পনাও গ্রহণ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। দীর্ঘদিনের বিশৃঙ্খলা আর জটলা কাটিয়ে নতুন রূপে সেজেছে বরিশালের বেলস পার্ক। প্রবেশ পথে বসানো সুদৃশ্য রেলিং গেট জানান দিচ্ছে পরিবর্তনের বার্তা।
কিছুদিন আগেও যেখানে হকার ও অবৈধ দখলদারদের দৌরাত্মে হাঁটা ছিল কষ্টসাধ্য, সেখানে এখন বইছে স্বস্তির বাতাস। বিবির পুকুর পাড় কিংবা চৌমাথা লেক অনেক স্থানেই এখন উন্মুক্ত পরিবেশ। পরিবার নিয়ে নির্ভাবনায় সময় কাটাচ্ছেন নগরবাসী, কেননা এপ্রিল ও মে মাসে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে সিটি কর্পোরেশন। পরিবেশটা সুন্দর, ভালো লাগতেছে, কারণ একটু নিরিবিলি কোলাহল মুক্ত, একটু কম। আগে তো দোকানপাট ভরা ছিল, এখন ওরকম নাই। হাঁটা চলার মেইনলি প্রবলেম হয়তো বেশি। অর্ধেক রাস্তা তো থাকতোই না, মাঠেরও অর্ধেক পর্যন্ত ব্যবসায়ীরা চলে আসতো। আমাদের দাবি যে এটা আমরা যাতে বিকেল বেলায় সাধারণ মানুষ যারা আছে যারা হাঁটতে পারি। যে এটার উদ্যোগ নিয়েছে, উচ্ছেদ করছে, তাকে ধন্যবাদ অবশ্যই পাওয়া যোগ্য। সে এখন যে পরিবেশটা আছে, এই পরিবেশটা আমাদের হাঁটা চলার জন্য আর রিল্যাক্সের জন্য অনেক সুন্দর একটা পরিবেশ। ছেলেরাও ভালোভাবে খেলতে পারতেছে। এমন স্বস্তির উল্টো পিঠে রয়েছে দুশ্চিন্তাও। উচ্ছেদের পর বেকারদের পুনর্বাসন না করলে অপরাধ বাড়ার আশঙ্কা নাগরিক সমাজের। এই লোকগুলি কারা? এরা প্রতিনিয়ত বরিশালে আসে, মানে বিভিন্ন উদ্বাস্তু হয়ে বরিশাল আসে এবং এরা ভাসমান, এরা থাকে, এদের স্থায়ী কোনো নাই। কাজে এই লোকগুলিকেও একটি পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনে পরিকল্পনা নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। যেখানে কারেন্টটা পর্যন্ত ব্যবহার করে নীতির বাইরে যে অথবা অন্যায়ভাবে, সব কিছু মিলিয়ে ওই ব্যাপারটা ছিল আর কি সম্পূর্ণই অবৈধ, যার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এটা আমাকে করতে হয়েছে। সিটি কর্পোরেশনের তথ্যমতে বরিশাল মহানগরী এলাকায় ভাসমান দোকানের সংখ্যা ছিল 1000-এর বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 6 মাসের মধ্যে ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। 4 বছর ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ ভোলার মাঝের চর ও মদনপুর চরে। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে 720 জন গ্রাহকের কেনা বিদ্যুৎ চালিত বিভিন্ন পণ্য। চুরি হচ্ছে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম। আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। আর এই বিষয়ে কিছু জানেন না বলে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। 2021 সালের ডিসেম্বরে ভোলা সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে সদর উপজেলার মাঝেরচর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙ্গরের কারণে 6 মাসের মধ্যেই 3টি কেবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর 4 বছর কেটে গেলেও হয়নি সমাধান। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর চরের 720 জন গ্রাহক টিভি, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম কেনেন, যা বিদ্যুতের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সংযোগের জন্য তাদের খরচ করতে হয়েছে গ্রাহক প্রতি 10 থেকে 15,000 টাকা। বর্তমানে আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। এরা আগে চিঙ্গাল দিছে যে আমার কেবল তার 2টা ছিঁড়ে গেছে, একটা যাইতে পারে গিয়া। এরা 6-7 দিন বাদে দিনে 8টা বাজে কারেন্টটা চলে গেছে। ফ্যান লাগানো আছে, ফ্রিজ আছে, আমার বাজার দোকানের ভিতরে ফ্রিজ আছে, বিভিন্ন জায়গাতে যত যা আছে সব একমাত্র কারেন্টের কারণে নষ্ট হয়ে গেছে। নদীতে যে কেবল দিছিল জাহাজের সাথে সেই কেবল ছিঁড়ে আছে, নষ্ট হয়ে আছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আর এই পর্যন্ত কোনো চেষ্টা করা হয় নাই। কোটি কোটি টাকা খরচ করিয়া লাইনগুলি ফরিয়া দিছে, কয়েকশো খামার নদীর মধ্যে ফরিয়া গেছে। এদিকে নজরদারির অভাবে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে। বিদ্যুতের যে খুঁটি, তার এবং ট্রান্সফরমার, যে আনুষঙ্গিক সরঞ্জাম আদি বিষয়গুলি আছে, মালামালগুলি, এগুলি রাতের আধারে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। তবে এইসব বিষয় কিছুই জানেন না বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের। এমনকি রাজি হননি ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে। আপনি ওখান থেকে কত মিটার বসাইছেন সেটা একটু বলেন। ভোলার 2টি চরে বিদ্যুৎ সংযোগ প্রকল্পে ব্যয় হয় প্রায় 10 কোটি টাকা। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট সেবা। সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়, অপ্রয়োজনীয় কাগজের অজুহাত দিয়ে হয়রানি আর সিন্ডিকেটের সক্রিয়তার প্রমাণ মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন আবেদনকারীরা। তবে দালালের মাধ্যমে মিলছে দ্রুত সেবা। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা।
কাগজপাতি সব কিছুই ওকে ছিল। ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে মানে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কামিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন। পরে উপরের তলায় সহকারী পরিচালকের কক্ষে গেলেও মেলেনি সমাধান। 5 টাকা দিলে 8 টাকা না পাই আমরা, 4.5 টাকা খাই হারা। এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে 2000 টাকার চুক্তি হয় সবকিছু করে দেয়ার। যেই কথা সেই কাজ। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। কিছুক্ষণ পর ক্যামেরা নিয়ে মুখোমুখি সহকারী পরিচালকের। এ সময় তিনি অফিসের স্টাফদের ডেকে সংবাদকর্মীদের সামনেই শাসান। তবে এই অনিয়মের সঙ্গে তিনি জড়িত কিনা জানতে চাইলে এড়িয়ে যান। এই ধরনের কাজে সহায়তা করার জন্য আসছে, কিন্তু এরকম চোখে আমার পড়ে নাই। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত যে টাকা দিলে এটা হয়ে গেছে, এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। তবে অতিরিক্ত টাকা দিয়ে দালালের মাধ্যমে গেলে কাগজ ছাড়াই কেবল এনআইডি কার্ড দিয়েই দ্রুত সম্পন্ন করা হয় পুরো প্রক্রিয়া। যোগাযোগ করে জিজ্ঞেসি কত লাগবে, কইছে যে 7500 টাকা। আমি এই 7500 টাকা দিয়েছি, সমস্ত কাগজপত্র করে দিয়ে দিয়েছি। সব কিছুই ঠিক আছে, তারপরেও মানে এরপরে দেখি যে ভুল ধরার পরে এরপরে তারা দোকানদার দেখাই দেয়। দোকানদারের কাছে আমি বলছি, বলার পর দিয়ে আমার মনে করেন যে 1500 টাকা নিছে আমার কাছ থেকে। তারপর আমার আবার ভিতরে পাঠানোর পর দিয়ে মনে করেন অফিসারে আবার আমার সেই একই কাগজ আবার নিছে। নেওয়ার পর দিয়ে আমার মনে করেন ফিঙ্গার আর ছবি রাখছে আর। পাসপোর্ট অফিসের সামনেই কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে বসে থাকে দালাল চক্র। আবেদনকারীদের সঙ্গে টাকা লেনদেন শেষে নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন দিয়ে ফাইল পাঠানো হয় অফিসে। তারা নির্দিষ্ট কিছু ইমেল ব্যবহার করে আবেদন করে, যা দেখেই ফাইল আলাদাভাবে শনাক্ত করতে পারেন সংশ্লিষ্ট স্টাফরা। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। দালাল নির্মূলে এবং আমাদের যে জনস্বার্থ আছে এটা রক্ষা করার জন্য যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত 10 থেকে 12টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। 5 বছর মেয়াদী ই পাসপোর্টের সরকারি ফি 4025 টাকা আর 10 বছরের জন্য 5750 টাকা। তবে অতিরিক্ত ঘুষ বাবদ দিতে হচ্ছে আরও 2 থেকে 3000 টাকা। ভুক্তভোগীরা বলছেন প্রশাসন ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন ভোরের সময়। সঙ্গে এপ্রিলে ইলিশের অভয় আশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। প্রতি বছর এ সময়ে জেলেরা 40 কেজি করে চাল সহায়তা পেলেও এবছর মিলছে নতুন সাহায্য। নিবন্ধিত প্রত্যেক জেলে পরিবার পাচ্ছে আটা, ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, লবণ এবং আলু। তবে নিষেধাজ্ঞার 2 মাসে এনজিও ঋণ মওকুফের দাবি জেলেদের। এসব সহায়তা কার্যক্রমের ফলে নিষেধাজ্ঞার সময়ে জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকবে বলে আশা মৎস্য বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের প্রজনন মৌসুমে মার্চ ও এপ্রিলে দেশের 6টি জেলার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। তবে পটুয়াখালীতে এবছর প্রথমবারের মতো দেয়া হচ্ছে অতিরিক্ত খাদ্য সহায়তা। চাল বিতরণ শেষ হলেও চলতি মাসে মিলছে নতুন সাহায্য। নিবন্ধিত প্রতিটি জেলে পরিবার পাচ্ছে 12 কেজি আটা, 10 লিটার ভোজ্য তেল, 8 কেজি মসুর ডাল, 4 কেজি চিনি, 4 কেজি লবণ এবং 16 কেজি আলু। এতে খুশি তারা। এর পাশাপাশি নিষেধাজ্ঞার 2 মাসে এনজিওর ঋণ মওকুফেরও দাবি তাদের। আমাদের জেলেদের একটাই দাবি ছিল যে আমরা চাউলের পাশাপাশি আরো খাদ্যদ্রব্য সামগ্রী পাইতে পারি। কিস্তির টাকাটা আমাকে মাফ করতে, তাহলে আমরা অনেক খুশি হইতাম। আমরা আর 2 মাস অবরোধে মাছ অবৈধভাবে ধরবো না। জেলেদের এমন সহায়তা আগামী নিষেধাজ্ঞায় জেলেরা আর নদীতে জাল ফেলবে না বলে আশা মৎস্য বিভাগের। আমরা পরীক্ষামূলকভাবে এবছরই এটা শুরু করেছি। সরকার চিন্তা ভাবনা করবে যে পরবর্তীতে এইটার ব্যাপকতা বৃদ্ধি করে জেলেদেরকে এগুলোর আওতায় আনা। পটুয়াখালীতে নিবন্ধিত জেলে রয়েছে 80,000। এর মধ্যে তেতুলিয়া নদীর সংলগ্ন 4 উপজেলার 3,800 জেলের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
সময় সংবাদ, পটুয়াখালী। 15 এপ্রিল থেকে 11 জুন দেশের সমুদ্র জলসীমায় 58 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে পটুয়াখালীর সব পাইকারি বাজারে বেড়েছে মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হেতালিয়া বাঁধঘাট পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, ইলিশের উৎপাদন বাড়াতে কিন্তু এই সমুদ্রে কিন্তু 58 দিন বর্তমানে মাছ ধরা বন্ধ রয়েছে। শুধু ইলিশের উৎপাদন নয়, সকল ধরনের মাছ বৃদ্ধির লক্ষ্যে কি 58 দিন মাছ ধরা বন্ধ করেছে সরকার। এদিকে কিন্তু বিগত মার্চ এবং এপ্রিল এই জাটকা সংরক্ষণে কিন্তু পায়রা সহ বাংলাদেশের 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ ছিল, যাতে নদীতে প্রচুর পরিমাণ ইলিশ ও অন্যান্য মাছ পাওয়া যায়। আজকে আমরা রয়েছি পটুয়াখালীর যে হেতালিয়া বাঁধঘাটে যে বড় যে পাইকারি বাজার রয়েছে, এই বাজারে আমরা আজকে এসেছি। এই বাজারে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সমুদ্রে যেহেতু 58 দিন মাছ ধরা বন্ধ রয়েছে, 15 এপ্রিল থেকে 11 মে এই 58 দিন মাছ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু এই বাজারে কিন্তু সমুদ্রের মাছ নাই বললেই চলে। বেশিরভাগই যে মাছগুলো আছে এগুলো বর্তমানে রয়েছে চাষের মাছ, আর এই চাষের মাছের দামটা কিন্তু আগের চেয়ে অনেকটাই বেশি। যেহেতু সমুদ্রের মাছ ধরা পড়েনি, সেহেতু কিন্তু চাষের মাছের উপরেই কিন্তু মানুষের নির্ভর করতে হয়। তাই এই সুযোগে কিন্তু যারা মাছ চাষি রয়েছেন তারা কিন্তু আসলে দামটা বৃদ্ধি করেছেন। আর প্রতি বছরই কিন্তু এই সময় সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকে এবং এই সময় কিন্তু চাষের মাছের উপর নির্ভর করতে হয়। আজকে আমরা এই যে বড় যে পটুয়াখালী জেলায় যে হেতালিয়া বাঁধঘাট যে পাইকারি মাছের বাজারে এসেছি, এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম যে এখানে কোনো ইলিশ নেই বললে চলে। মানুষ কিন্তু টাকা হলো কিন্তু ইলিশ কিনতে পাচ্ছে না, কারণ ইলিশ নেই বললেই চলে। আর যদিও দুই একটা পায়রা ইলিশ মিলে তার দাম কিন্তু অনেকটাই বেশি। বিগত কয়েকদিন আগেও কিন্তু হাট ডাকে মুখরিত ছিল কিন্তু এই হেতালিয়া বাঁধঘাট পাইকারি মাছের বাজার, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হেতালিয়া বাঁধঘাটে পাইকারি বাজারে এখানে পাঙ্গাস, রুই এই কিছু কিছু মিলতেছে, আর দু একটা চাষের মাছই বেশি এখানে বেশি মিলতেছে, যার কারণে কিন্তু এখানে সব মাছের দামই কিন্তু বেশি রয়েছে। তবে এখানে আমি পটুয়াখালী যে জেলা মৎস্য কর্মকর্তা রয়েছে বিজন কুমার নন্দী, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে সমুদ্রে যেহেতু ইলিশ সহ বিভিন্ন মাছের উৎপাদন বাড়াতে কিন্তু 58 দিন বন্ধ রয়েছে। এই 11 জুন থেকে যখন মাছ ধরা শুরু করবে তখন আবার হাট ডাকে মুখরিত থাকবে পটুয়াখালী বাঁধঘাট মাছের বাজারগুলো। এই ছিল পটুয়াখালী বাঁধঘাট মাছের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। বরিশাল বিভাগে এবছর স্থানীয় পশুতেই মিটবে কোরবানির চাহিদার পুরো যোগান। সংকট না থাকার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ক্রেতাদের আগ্রহ মাঝারি আকৃতির পশুর দিকে, আর খামারে কেনাবেচা চলছে লাইভ ওয়েটে। রোগাক্রান্ত পশু শনাক্তে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। পশুর হাট সহ সব এলাকায় বাড়তি সতর্কতায় নিরাপত্তা বাহিনী। অপূর্বপুর রিপোর্ট। পছন্দের পশু ঘিরে ক্রেতাদের জটলা, হাক ডাক, ক্রেতা বিক্রেতার দরদামে বরিশাল বিভাগের হাটগুলোতে এখন উৎসবের আমেজ। এবার পশুর হাটে ক্রেতার চাহিদা কিছুটা ভিন্ন। রাজকীয় বা বিশালদেহী গরুর চেয়ে ক্রেতার চোখ মাঝারি আকৃতির পশুর দিকে। বাজেট মেলাতেই মধ্যবিত্তের এই ঝোঁক। যদিও ক্রেতার পকেটে টান ফেলছে চড়া দামের অভিযোগ, আর বিক্রেতারা বলছেন গোখাদ্যের আকাশ ছোঁয়া বাজারের কারণেই দাম কিছুটা বাড়তি। খেয়ারকুড়ো খাওয়াই যায় পালছি ঠান্ডা মাথা গরু, এটা ছায় মায় আসলে আর মারে বেচলে সেই 2-3 মাস আগে বেচার পরে একা আসলে আর দুগ্গ গরু আছে। আমরা তো কষ্ট করে পালি কৃষকরা, মনে করেন এই আর পিছনে অনেকগুলো খরচা হয়, আমাকেও তো কিছু লাভ থাকতেই হবে। পটুয়াখালী আর বরগুনার বড় বড় হাটগুলোতে তিল ধারণের ঠাঁই নেই যেন। চাঁদাবাজি ও ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পশু বেচা কেনা করতে পারায় স্বস্তি প্রকাশ করেন সবাই। দাম আগে দাম ছিল হেরসেটটু কম, গরু বেচা কিনে খুব ভালো আল্লাহর রহমতে। কোলা টোলা ডুববে গেছে, তো এর লিগে ঘাসের শর্ট গরু উঠছে বেশ। কেনার জন্য তো সবাই আসছে বা বিক্রি করার জন্য আসছে, কিন্তু গরুর বিক্রি এখন পর্যন্ত ওরকম আহামরি হইতেছে না। বরিশালের খামারগুলোতেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। দরদামের ঝামেলা ছাড়াই বিক্রি চলছে লাইভ ওয়েটে। আমরা যে গরুটা লাইভ ওয়েটে কিনেছি এটার ওজন হয়েছে 250 প্লাস কিছুটা। আসলে এখন ব্যস্ততার কারণে হাটে ওইভাবে যাওয়া হয় না, তো ফার্মে এই দেশি গরুর থাকার কারণে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে আমরা ফার্ম থেকে দেশি গরুগুলো কালেক্ট করতে পারছি। এখানে গরু কিনলে আমি ঈদের কোরবানির আগের দিন আমি গরুটা নিয়ে যাইতে পারবো, ততদিন তারা
এটাকে লালন পালন করবে, ঘাস খাওয়াবে, যত্ন নেবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে বরিশাল বিভাগে কোরবানির পশুর চাহিদা 4,01,000, যার বিপরীতে প্রস্তুত রয়েছে 4,70,000। হাটগুলোতে নিয়োজিত রয়েছে 119টি ভেটেরিনারি মেডিকেল টিম। একই সঙ্গে জাল টাকা রোধ ও সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। চাহিদা হলো 1,26,000 আর আমাদের প্রাপ্যতা আছে 1,29,000 গবাদি পশু আছে এবং আমাদের প্রায় 3,000 গবাদি পশু সারপ্লাস থাকবে। বিশেষ করে যারা হাসিল দিতে আসবে, যারা কোরবানির পশু নিয়ে আসবে, এখানে অজ্ঞান পার্টি মলম পার্টি থাকে। আমাদের বোধ সাদা পোশাকে এবং পোশাকে উভয় পোশাকে আমাদের ফোর্স থাকবে। সিসিটিভি আমরা রেখেছি, আমরা নজরদারি করেছি এবং সেখানে পর্যাপ্ত পুলিশ সেখানে টহল থাকবে। কিছু পুলিশ মানে পার্মানেন্ট কিছু পুলিশ আমরা সেখানে দিয়েছি। স্থায়ী অস্থায়ী মিলিয়ে বিভাগে এবার কোরবানি পশুর হাটের সংখ্যা 367টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে সালিশকে কেন্দ্র করে প্রতিপক্ষের স্বজনদের আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে আইনজীবীদের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রোববার রাতে সালিশে বসে আইনজীবী সহ স্থানীয় কয়েক যুবক। এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে ওই যুবকদের আটকে রাখেন আইনজীবীরা। এ সময় তাদের মারধরের অভিযোগ ওঠে। স্বজনরা উদ্ধার করতে গেলে হামলার শিকার হন তারাও। গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে হেনস্থা করা হয় তাদেরকেও। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও আইডি কার্ড। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোন্ডা দুইজন মিলে স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, হোন্ডা পিস থেকে টেনে নিয়েছে, হোন্ডা সহ টেনে নিয়েছে, এমন মেয়ার দিয়েছে এ পাশটা চলে গেছে। তারা কিন্তু জানেই না, কোনো মানুষ জানেই না এখনো যে আরও দুইটা ছেলে গুম হয়ে আছে। এলোপাতারি মার দেখে আমরা ওখানে অসহায় যারাই আগে যাচ্ছে তাদেরকে এক পর্যায়ে ঘরের ভিতরে বন্দি করে এমন মেয়ের মারা হয়েছে। আমার শ্বশুরকে মারার পরে আমার হাজবেন্ড গেছে গাড়ির চাবি আনতে যে আমার হাজবেন্ড কাটিয়ে দিয়েছে। কথা কাটাকাটি করতে করতে হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি পর্যায়ে যে এক পর্যায়ে আমি খালি মানে বাধা দিয়েছি যে ভাইয়া এগুলা করিয়েন না, এই জন্য আমাকে মারতে শুরু করে। চাহিদাপত্র ছাড়াই বিভিন্ন প্রকল্প থেকে এসেছে গাড়ি। ব্যবহার না থাকায় বরগুনা পৌরসভায় খোলা স্থানে পড়ে আছে কোটি টাকার 24টি গাড়ি। নষ্ট হচ্ছে এসব যানবাহনের যন্ত্রাংশ। সংশ্লিষ্টরা বলছেন সরকারি জটিলতার কারণে বিক্রি করা যাচ্ছে না নিলামে। তবে শিগগিরই পৌরবাসীর কল্যাণে ব্যবহার করার আশ্বাস পৌর প্রশাসকের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা শহরের বিবি কমপ্লেক্সের সামনে খোলা আকাশের নিচে পড়ে আছে 24টি নতুন গাড়ি। বছরের পর বছর ধরে এভাবে থাকলেও এখনও ব্যবহারই করা হয়নি। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে গত 8 বছরে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে গাড়িগুলো এসেছে, অথচ গাড়ির জন্য পৌরসভার কোনো চাহিদাপত্র দেয়া হয়নি। এ কারণে যানবাহনগুলো ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন উন্মুক্ত স্থানে পড়ে থাকায় নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। রাষ্ট্রের কোটি টাকার সম্পদ কোনো কাজে আসছে না। এই গাড়িগুলোর রক্ষণাবেক্ষণের কোনো লোক আছে কিনা আমার মনে হয় না। তাছাড়াও এই গাড়িগুলোর সমস্ত পার্টস চুরি হয়ে যাচ্ছে। এটা হয় নিলামে দেওয়া হোক, নয় গাড়িগুলোকে ব্যবহার উপযোগী করে আমাদের সার্ভিসে ব্যবহার করা হোক। এমন একটা সিন্ডিকেট আছে যারা যেখানে যে গাড়িগুলো প্রয়োজন না সেই গাড়িগুলো গছিয়ে দেয়। এই গাড়িগুলোর ব্যবহার উপযোগী করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, পৌরসভা কর্তৃপক্ষের সে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করছি। পৌর কর্তৃপক্ষ বলছে সরকারি কিছু জটিলতার কারণে গাড়ি নিলামে বিক্রি করা যাচ্ছে না। তবে শিগগিরই পৌরবাসীর কল্যাণে ব্যবহার করার আশ্বাস পৌর প্রশাসকের। বিষয়টা এইরকমই, কারণ আমাদের উপর থেকে পারমিশন না দিলে আমরা ইচ্ছে করলে এটা নিলাম দিতে পারি না। এগুলোকে ব্যবহার করে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এবং নাগরিকদের সুবিধাগুলো নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পড়ে থাকা গাড়ির মধ্যে 21টি সচল আছে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সময় সংবাদ, বরগুনা। পিরোজপুরে শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক। বেশিরভাগ ক্ষেতের ফসল পাকলেও ঘরে তোলা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে পরিবার ও স্বজনদের সহযোগিতা নিচ্ছেন অনেক চাষি। তারা বলছেন সময় মতো না ধান কাটতে পারলে খেতেই নষ্ট হবে কষ্টের ফসল। তবে ধান কাটায় যন্ত্র ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে জানায় কৃষি বিভাগ। জিয়াউল হকের পাঠানো তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান চাষ। বেশিরভাগ ক্ষেতের ফসলই পেকে গেছে।
শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে পিরোজপুরে বোরো ধান কাটা। কৃষক বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, তবে সময় মতো না কাটতে পারলে খেতেই নষ্ট হবে কষ্টের ফসল। অনেকে বাধ্য হয়ে পরিবার ও স্বজনদের সহযোগিতা নিচ্ছেন। যেসব শ্রমিক পাওয়া যাচ্ছে তাদের মজুরিও অনেক বেশি, এতে লোকসানের আশঙ্কা চাষিদের। শ্রমিকের কারণে ধান নষ্ট হয়ে যেতেছে, ধান শ্রমিক পাইতে আসি না, ধান কাটতে পারতেছি না। আমি লেবার বাগর কাটতে পারতেছি না, তাই আজকে নিজে একাই আমার ভাইপো নিয়ে কাটতে শুরু করছি। লেবারের বাজার দাম বেশি, ধানের মূল্য কম। 5-6 দিন ঘুরিয়ে হিসাব যে লেবার আনছি আরে 800 টাকা দিতে হবে আর 2 অক্ত খাওয়াইতে হবে। এরই মধ্যে 55% ধান কাটা হয়েছে দাবি কৃষি বিভাগের। পাশাপাশি এ কাজে যন্ত্র ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে ধান 80% পেকে গেলেই কর্তন করে ফেলার জন্য, এবং কৃষকরাও দ্রুত কর্তন করছে। মেশিন উপজেলাগুলোতে আছে, তাদের কাছে বললে তারা এগুলোর ব্যবস্থা করে দেবে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে পিরোজপুরে 34,005 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,50,030 মেট্রিক টন ধান। সময় সংবাদ, পিরোজপুর। মাদারীপুরের আমিরাবাদ এলাকায় শিশু সহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। অভিজিৎ, মাদারীপুর শহরে যে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে, এই ঘটনায় আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশু এবং তার মা বাবা সহ 3 জনের মরদেহ গভীর রাতে এখান থেকে উদ্ধার করে মাদারীপুর মডেল থানা পুলিশ। আমরা জানতে পেরেছি যে শহরের আমিরাবাদ এলাকায় মূলত এই ঘটনা ঘটে। এখানে যে মারা গেছেন তিনি চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস এবং 8 মাস বয়সী শিশু সহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। মূলত শহরের যে আমিরাবাদ এলাকার যে বাড়ির মালিক শান্তনা রানী চন্দ, তার বাসার নিচতলায় কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা জানতে পেরেছি যে এখানকার যে ভাড়াটিয়া মিষ্টি বারোই 3 বছর ধরে তিনি এখানে ভাড়া থাকেন। পরবর্তীতে তার বাসায় গতকালকে তার আত্মীয় পরিচয় দিয়ে চিন্ময় দাস, তার স্ত্রী এবং সন্তান এই বাসায় ওঠেন এবং পরবর্তীতে কিন্তু রাতে এই ঘটনা ঘটে। এরপর পুলিশ যখন খবর পায় এখান থেকে 3 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে কিন্তু এই মরদেহ উদ্ধার করে। আমি কথা বলেছিলাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের সাথে। তিনি জানিয়েছেন যে এই ঘটনার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই কিন্তু যে পরবর্তী আইনগত ব্যবস্থা সেটি কিন্তু তিনি করবেন। এখন পর্যন্ত যে যার মাধ্যমে এই চিন্ময় দাস মাদারীপুরে এসেছেন তিনি হচ্ছেন মিষ্টি বারোই, তার বাড়ি সাতপার এলাকায়। তার স্বামী যতীন বারোই তিনি ইতালি থাকেন। অর্থাৎ মিষ্টি বারোইর সাথে চিন্ময় দাসের কি সম্পর্ক সেটি কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তবে ইতি যে রয়েছেন যে মিষ্টি বারোই, তিনি দাবি করছেন যে চিন্ময় দাস তার আত্মীয় হয় এবং সম্পর্কে চাচাতো ভাই। সেই সুবাদে কিন্তু মাদারীপুরে বেড়াতে এসেছে বলে আমাদেরকে তিনি দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন। আর এই ঘটনায় কিন্তু পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি শহরের আসলে প্রাণকেন্দ্র যে আমিরাবাদ, সেই আমিরাবাদের এলাকার ঘটনা। এই ঘটনায় কিন্তু এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ যেটি বলছে যে এই ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যে পরবর্তীতে যে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখবেন। তো এখন পর্যন্ত যে ভবনটি তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং উৎসুক জনতা এখানে ভিড় করছেন যে এই ঘটনার আসলে রহস্য উদ্ঘাটন তারা জানতে চান। তো এই ছিল আমার কাছে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকা থেকে যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে নিয়মিত লোডশেডিংয়ে দ্বিমুখী চাপে পড়েছে দেশের চামড়া খাত। উদ্যোক্তাদের দাবি, মধ্যপ্রাচ্যের সংকটে কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%। আবার দিনে 2 থেকে 3 ঘন্টার লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে পণ্য, গতি কমেছে প্রক্রিয়াজাতকরণে। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে উৎস কর 15% থেকে কমিয়ে 7.5% করার দাবি ব্যবসায়ীদের। এমএস আরিফিনের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততা বাড়ছে ট্যানারিগুলোতে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি জমে থাকা চামড়া দ্রুত প্রক্রিয়াজাত করে জায়গা খালি করতে তৎপর কারখানা শ্রমিকরা।
তবে এবার উভমুখী চাপে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণ কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%, যার প্রভাব পড়ছে চামড়ার দামে। প্রতি বর্গফুটে অতিরিক্ত 12 সেন্ট বাড়তি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এর সঙ্গে রয়েছে দিনে 2 থেকে 3 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট। গত 10-12 দিন আগের থেকে আমাদের ডেলি আপনার মনে হয় 3 ঘন্টা আমরা ইলেকট্রিক পেতাম না, খুব ডিস্টার্ব করতো। আর যখন আমরা বিদ্যুৎ না পাই, আইসিইউতে যেমন আপনার ইলেকট্রিসিটি না থাকলে রোগী মারা যায়, তদ্রুপ আমাদের ডায়েট চলে, ওয়েটগুলো চলে। ইলেকট্রিসিটি না থাকলে চামড়ার ভিতরে নষ্ট হয়ে যায়। 20 সেন্ট যায় একটা মাল করতে, সেটা যাবে 25 সেন্ট যাবে, শুধু কেমিক্যাল কস্ট। প্রতি স্কোয়ার ফিটে আপনার 10 সেন্ট থেকে আপনার 15 সেন্ট ডিফারেন্স হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি না মিললে আসন্ন ঈদুল আজহায় চামড়া কেনার আগ্রহ কমবে। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ থাকলেও ব্যাংকগুলোর গড়িমসিও শঙ্কা বাড়াচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে উচ্ছে কর 7.5% করার দাবি তাদের। গভর্নমেন্ট বলছে ব্যাংক কথা শুনতেছে না। আমি কিন্তু ব্যাংকে আমরা ডিফল্টার না, ব্যাংকে আমাদের লোন রানিং লোন, কোনো প্রবলেমও নাই, কিন্তু ওরা ইচ্ছুক না। ঈদের পূর্বে যেই ধরনের আমাদের লোডশেডিং হচ্ছে, এতে করে কিন্তু আমাদের চামড়া যারা পারচেস করে তারা কিন্তু অনেক হতাশ। তারা কিনবে কিনে এই ধরনের চিন্তা ভাবনা করতেছে। 4-5টা প্রোডাক্টের মধ্যে 1% কমায় 4% করছে, ব্যাট 15%ই আছে, কিন্তু এটা আমাদের কোনো এফেক্টনেসই আমাদের মধ্যে আসে নাই। টোটাল ট্যাক্সটা যদি 15 থেকে 20%-এর ভিতরে হয়, তাহলে কিন্তু আমাদের চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণের দায় মাথায় নিয়ে বছরের পর বছর ধরে $1 বিলিয়ন ঘুরপাক খাওয়া দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাতের দৈন্যদশা নীতি নির্ধারকদের মনোযোগের অভাবই কারণ বলছেন অর্থনীতিবিদরা। লেদার গুডসের যেই আমার সম্ভাবনা, সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। চামড়া শিল্পে সমস্যাটা হলো যে এই শিল্প এলাকায় এই যতক্ষণ পর্যন্ত ইটিপিটা সঠিকভাবে কার্যকর না হবে, কোনোদিনই আমাদের এই শিল্প রপ্তানি পর্যায়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত 10 মাসে $103 কোটি 75 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে চামড়া খাত থেকে রপ্তানি আয় এসেছে $98 কোটি 80 লাখ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ভোরের সময় সরবরাহ বৃদ্ধি পায় নাটোরে গ্রীষ্মকালীন সবজির দাম কমতে শুরু করেছে, তবে কিছু সবজি এখনো নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। এ বিষয়ে বিস্তারিত জানতে নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী আলমামুন, যাচ্ছে তার কাছে। সবজিগুলি সরবরাহ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, অনেক সবজির দাম কিন্তু মানুষের কিছু সবজি কিন্তু এখন রয়েছে, সেগুলো কিন্তু নিম্ন আয়ের যে মানুষ তাদের বাজারে যেটি আমরা দেখছি পাইকারি বাজারে আজকে টাকা পটল, লাউ 15 থেকে 20 টাকা, চাল কুমড়া 10 থেকে 20 টাকার মধ্যে পোশাক পাচ্ছে। বরবটি যেটি রয়েছে সেটি 20 থেকে 25 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে গ্রীষ্মকালীন সবজি যেটি রয়েছে, যে গ্রীষ্মকালীন সময়ের যে ফুলকপি, সেটির দাম কিন্তু আমরা চড়া দেখেছি। 65 থেকে 70 টাকার মধ্যে ফুলকপি বিক্রি হতে দেখেছি। সাজনে যেটি রয়েছে সেটির দামও কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। এছাড়া কচু যেটি, সেই কচুর দাম কিন্তু কমেনি এখনো। সেই কচুর দাম কিন্তু আজকে দেখতে পেয়েছি যে কচু যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকার মধ্যে। তবে একটি বিষয় যেটি কৃষি বিভাগ বলছে, নাটোর জেলার প্রতিদিনের গড় চাহিদা রয়েছে, সেই গড় চাহিদা 520 মেট্রিক টন, কিন্তু সেই তুলনায় যে 65 পাইকারি হাট বাজার রয়েছে, সেখানে সরবরাহ কিন্তু 520 টনেরও অনেক ঊর্ধ্বে, যেটি 700 থেকে 750 মেট্রিক টন সরবরাহ হয় বলে কৃষি বিভাগ যেটি দাবি করছে। তবে একটি বিষয়, নাটোরের চাহিদা মিটিয়ে কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু সবজির সরবরাহ হয়ে থাকছে। একটি বিষয় কৃষক যেটি বলছে যে নিম্নমুখী যে দাম সবজির, সেই দামের কারণে কিন্তু অনেকটা লোকসান গুনবে, বিশেষ করে সার কীটনাশক সহ শ্রমিকের মূল্য বৃদ্ধিতে কিন্তু তাদের অনেক লোকসান গুনবে এই কম দামে পড়ে যাওয়া সবজির মধ্যে। একটা বিষয় যেটি কৃষকরা বলছে যে সরাসরি যে বিক্রি করতে পারবে, সেটি কিন্তু তারা লাভের মুখ দেবে। বিশেষ করে এই দামের তফাৎ রয়েছে যে খুচরা পর্যায়ে প্রতি কেজিতে 15 থেকে
20 টাকা বেশিতে বিক্রি হয়ে থাকে। এই মধ্যস্বত্বভোগী এই যদি রোধ করে সরাসরি কৃষক ক্রেতার কাছে পৌঁছাতে পারলে লাভবান হবে বলে দাবি করছে নাটোরের কৃষকরা। এই ছিল আমার কাছে সবজি বাজারে সরাসরি যুক্ত ছিলাম নাটোরে। চলমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শেখানোর জায়গা থেকে অনেক দূরে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার ময়মনসিংহে শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা কেবল শ্রেণীকক্ষে আবদ্ধ থাকবে না, আগামী 2 বছরের ভেতরে নতুন কারিকুলাম ডিজাইন করে ফুল রোল আউট করব আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। 2028-এ আমাদের প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। 2027-28-এর ভেতরে আমাদের শিক্ষকেরা এই নতুন কারিকুলামে ট্রেন্ড হবে এবং এই নতুন কারিকুলাম আমরা ওই আলোকে ভাষা, নিউমারেসি, গণিত, সিভিক এডুকেশন এবং একই সাথে ওই সিভিক এডুকেশনের সাথে কানেক্টেড বাট সেপারেট স্পোর্টস অ্যান্ড কালচার, এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি এবং এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খান জাহান আলী হলের পুকুরে ডুবে সাইম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের 24 বিভাগের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরা জানান, রোববার বিকেল 4:30টার দিকে পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। এর আধা ঘন্টা পর প্রায় 25 ফুট গভীর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী সাইমের বাড়ি পাবনা জেলায়। হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 7 মাস বয়সী শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিতে সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আনম মনোয়ারুল কাদের। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন, পাশাপাশি শিশুটির পরিবারকে ফল ও আর্থিক সহায়তা দেন। এ সময় ডাক্তার আনম মনোয়ারুল কাদের বলেন, গত 1 মাস আগে যমজ 2 শিশুর একজন মারা গেছে এবং আরেক শিশু খাদিজার অবস্থাও সংকটাপন্ন। সম্প্রতি গণমাধ্যমে এই খবর জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে দুদু নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে আলমডাঙ্গা হাউসপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, শনিবার ভ্যান চালক অন্তরের ভ্যান চুরি হয়ে যায়। ভ্যানটি দুদু কুষ্টিয়া এলাকায় বিক্রির জন্য নিয়ে যায়। এ সময় ভ্যানটি খোঁজ করতে কুষ্টিয়ায় যায় ভ্যান চালক অন্তর ও তার পিতা হাফিজুর রহমান সহ বেশ কয়েকজন। ভ্যান বিক্রির বিষয়টি তারা জানতে পারলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে দুদু। এরই জেরে রোববার সন্ধ্যায় অন্তর সহ তার লোকজন মিলে তাকে আসাননগর গ্রাম থেকে ধরে নিয়ে যায় হাউসপুর গ্রামের ঈদগাহ মাঠে। এ সময় বেশ কয়েকজন মিলে পেটালে মারা যান দুদু। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি আলিশা ইসলাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। নড়াইলে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। রোববার রাতে সদরের পঙ্কবিলাস সার্বজনীন পূজা মণ্ডপে নামযজ্ঞের অনুষ্ঠান চলাকালে ঘটনা ঘটে। স্বজনরা জানান, সদরের পঙ্কবিলাস সার্বজনীন পূজা মণ্ডপে 3 দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানে পরিবারের সঙ্গে অংশ নেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী পূর্বা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মন্দির প্রাঙ্গণে পান দোকানের সামনে দাঁড়ায় ওই শিক্ষার্থী। হঠাৎ পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এ সময় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দিনাজপুরে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ঘোড়াঘাট পৌর শহরের বাসিন্দা আলম মিয়াকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্ত্রী। মাথায় আঘাতের চিহ্ন ও গলা কাটা ছিলেন তিনি। পরে স্ত্রীর চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। নিহত আলম করাতকলের শ্রমিক হিসেবে কাজ করতেন। সিলেটে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক চোরাকারবারিকে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করা হয়। অভিযানের সময় দুজন পালিয়ে গেলেও একজনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মালামাল গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সকালে নিজ বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন মোজাম হোসেন। 5 মাইল বাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন মোজাম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ক্যামেলিয়া হাসপাতাল চালু সহ 4 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ডানকান চা বাগানের চা শ্রমিকরা। দুপুরে চা শ্রমিক সংঘের উদ্যোগে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন ডানকান চা বাগানের শ্রমিকরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে গিয়ে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের কাছে ক্যামেলিয়া হাসপাতাল চালু সহ 4 দফা দাবিতে স্মারকলিপি জমা দেন। গত 27 মার্চ চা শ্রমিকের চিকিৎসা সেবা নিয়ে অপ্রীতিকর এক ঘটনার পর হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আছেন বাগানের চা শ্রমিকরা। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বরিশালে মাছ ব্যবসায়ী বাবু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে শহরের টাউন হলের সামনে সড়ক আটকে বিক্ষোভ করে তারা। এ সময় বাবু হত্যায় জড়িত প্রধান অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা। গত বৃহস্পতিবার রাতে বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করলেও মূল অভিযুক্ত এখনও ধরাছোঁয়ার বাইরে। দ্রুত তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। ভোরের সময় আরো থাকছে, ইরানের সময় ফুরিয়ে আসছে হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তির জন্য তাগাদা, আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ড্রোন হামলা, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ। নারায়ণগঞ্জের জিমখানায় মাদক কারবার বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে নগরীর বিবি রোডে নারায়ণগঞ্জ জড়ো হন 2 শতাধিক নারী পুরুষ। বক্তারা জানান, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জিমখানা এলাকায় আস্তানা গড়ে তুলে প্রকাশ্যে বেচাকেনা করছে মাদক। প্রতিবাদ করায় কারবারিরা বাড়িঘরে হামলা ও হত্যার হুমকি সহ নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করা হয়। মানববন্ধন শেষে মাদকের আস্তানা নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। পরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া হয় স্মারকলিপি। নাটোরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি অপর শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মিরপাড়া মসজিদের পুকুরে গোসলে নামে 2 শিশু। এক পর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শিশু সিয়ামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক, তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। কুষ্টিয়া 3 আসনে সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত 2 এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়। একই দিন আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন আমির হামজা। তবে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। বগুড়ায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস বাজারজাতের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে একটি আধুনিক কসাইখানা।
রোববার সন্ধ্যায় শহরের জয়পুরপাড়া এলাকায় উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই কসাইখানায় স্বাস্থ্যবিধি মেনে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি রাখা হয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। জবাই পরবর্তী বর্জ্য থেকে উৎপাদন করা হবে বায়োগ্যাস, যা পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, বগুড়া সহ সারা দেশে মোট 13টি আধুনিক কসাইখানা থেকে নিরাপদ মাংস বাজারজাত করা হবে। এর আগে বিকেলে শহরের নওদাপাড়া এলাকার মমো ইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় টেকসই প্রাণী সম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন শীর্ষক সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।